হ্যালো বন্ধুরা, তো আমরা সবাই জানি বাংলায় বিজেপির জয় হয়েছে। ১৫ বছরের তৃণমূলের শাসনের অবসান হয়েছে। তো এই যে বিজেপির জয়ের পিছনে কার হাত ছিল এবং কোন ঘটনা বিজেপির জয়ের পিছনে দায়ী সেটা আজকে আমরা জানবো। এবং একটা মজার বিষয় হলো যে এখানে আমি কোনো বিজেপির কার্যকর্তা বা কোনো বিজেপির যে প্রচার করেছেন মোদিজি বা শুভেন্দু অধিকারী এদেরকে কাউকে রাখিনি বা বিজেপির কাউকে রাখিনি। সমস্ত মানুষই তৃণমূলের বা যারা অন্যান্য আছে তৃণমূলের সাথে যুক্ত তাদেরকে রেখেছি ইচ্ছা করে, যাতে করে আমি দেখাতে পারি যে তৃণমূলের লোকেরাই কতটা বিজেপিকে হেল্প করেছে ক্ষমতায় আসার জন্য। এখানে আমরা অরূপ বিশ্বাস থেকে শুরু করে মেসি থেকে শুরু করে ফিরহাদ হাকিম, অনুব্রত মণ্ডল, অভিষেক ব্যানার্জি সবাইকে দেখতে পাবো এবং মমতা ব্যানার্জি নিজে তো আছেনই, তিনি সবচেয়ে বড় দায়ী বিজেপিকে আনার জন্য। তিনি নিজে হাতে কিভাবে বিজেপিকে এনেছেন সেটাই দেখবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম থেকে শুরু করি ২০০৮ থেকে। ২০০৮-এ কি হলো? টাটা, রতন টাটার মতো একটা ভালো মানুষ, তিনি নিজে সিঙ্গুরের মতো একটা প্রত্যন্ত গ্রাম্য এলাকাকে চয়েস করে নিলেন। তার মানে একটা মাল্টি-বিলিয়ন ডলার গাড়ির কারখানা, নতুন প্রজেক্ট ন্যানো গাড়ি সেখানে তৈরি হবে। কিন্তু এটা অর্ধেক হওয়ার পর মমতা ব্যানার্জি এমন ধর্ণা দিলেন সেখানে, যে আমরণ হাঙ্গার স্ট্রাইক। তারপর তাকে উঠতে সেখান থেকে বাধ্য করা হলো। সিঙ্গুর থেকে টাটাকে উঠতে বাধ্য করা হলো। আর সেই সুযোগটা কাজে লাগালেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথম টাটা কার বেরিয়ে আসছে, ন্যানো কার বেরিয়ে আসছে, সেখানে রতন টাটা আছেন এবং সেখানে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী। এবং এই ঘটনার পর এই ঘটনাটা অ্যাকচুয়ালি ব্যাপকভাবে মমতা ব্যানার্জিকে হেল্প করেছিল মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। কিন্তু মানুষ ভুলে যায়নি। মানুষ ১৫ বছর পর বুঝতে পেরেছে যে কীভাবে মুখ্যমন্ত্রী তখন ঠকিয়েছিল মানুষকে। অ্যাকচুয়ালি যে এই যে কারখানাটা 70% 80% তৈরি হয়ে গেছিল, সেখানে আজকে কী হচ্ছে? সেখানে আজকে চাষবাস হচ্ছে। এই যে 80% কারখানাটা হয়ে গেছিল, সেটা হলে আজকে পশ্চিমবঙ্গ কোন জায়গায় চলে যেত এবং সিঙ্গুর তথা তার আশেপাশের লোক আ সেখানে অনেক কাজের অগ্রগতি হতো। তারা কাজ পেতেন এবং রতন টাটা নিজে বলেছেন যে অপোজিশন পার্টি লিডার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জির জন্য আমাদের এখান থেকে ছেড়ে চলে যেতে হচ্ছে। তিনি বলেছেন, তিনি বলেছিলেন রতন টাটা যে, আমি একবার মেনশন করেছিলাম যে আমার মাথায় যদি বন্দুক ধরা হয় তাহলে নয় তুমি ট্রিগার দাবিয়ে দাও আর নয়তো গানটা নিচে নামিয়ে নাও। কারণ আমি আমার মাথা সরাবো না। মানে তিনি বলতে চেয়েছিলেন, আমি যে ডিসিশন নিয়েছি সিঙ্গুরে টাটার যে ফ্যাক্টরি লাগানো সেটা তো লাগাবোই। তোমার যদি আমাকে হটাতে চাও তাহলে আমি কিন্তু হটতে চাইবো না। কিন্তু তিনি আপসেট ভাবে বলেছিলেন যে মমতা ব্যানার্জি হ্যাজ পুলড দ্য ট্রিগার। মানে মমতা ব্যানার্জি গুলি চালিয়ে দিয়েছেন। অত্যন্ত মানে অ্যাট্রোসিটির সাথে তিনি অ্যাগ্রেশনের সাথে প্রোটেস্ট করেছিলেন মমতা ব্যানার্জি। তার ফলে তিনি ছেড়ে যেতে টাটা এখান থেকে উঠে যেতে বাধ্য হয়েছিল। এটা সানন্দের ফটো। এখান থেকে লাখ গাড়ি বেরিয়ে গেছে ২০০৮-এর পর থেকে এবং সানন্দ একটা সিটি হয়ে গেছে, যেটা ২০০৮-এ কিছুই ছিল না, ফাঁকা জায়গা ছিল। যেখানে টাটা প্রথম গিয়ে একটা কারখানা তৈরি করে, তারপর যেকোনো গাড়ির কোম্পানি গুজরাটে যায়। ফোর্ড থেকে শুরু করে মারুতি সুজুকি, হিউন্ডাই, হোন্ডা যেকোনো গাড়ির কোম্পানি কারখানা লাগানোর হলেই কোথায় যায়? গুজরাটে। কারণ কেন? কারণ জানে এখানে ব্যবসামূলক পরিবেশ তাদেরকে দেওয়া হবে কোম্পানিদেরকে। এরপর আসি ২০১৫ সালে সায়নী চক্রবর্তী কীভাবে সাহায্য করলো বিজেপিকে। ২০১৫ সালে সায়নী চক্রবর্তী একটা পোস্ট করে, একটা মানে ন্যক্কারজনক, তীব্র নিন্দাজনক শিবলিঙ্গের ছবি দিয়ে একটা বাজে বিকৃতিমূলক পোস্ট করে এবং কী মেনশন করেছে? গডস কুডন্ট হ্যাভ বিন মোর ইউজফুল। এর থেকে ভালো কাজ মানে ভগবানদের হয় না। মানে এই বিকৃত ছবিটা টাইটেল দিয়েছিল। এর কোনো প্রতিবাদ ছিল তৃণমূলের ভিতর থেকে? না, কোনো প্রতিবাদ আমরা দেখতে পাইনি। এই ঘটনাটাও কিন্তু ভোটাররা মনে রেখেছিল। এরপর মমতা ব্যানার্জি নিজে যখন ১৪৪ বছরের পর মহাকুম্ভ যেটা হচ্ছিল আমাদের ইউপিতে, সেখানে হয়তো কিছু দুর্ঘটনা ঘটে, কয়েকটা মানুষ মারা যায়। অবশ্যই সেখানে ৬ কোটি লোকের সমাগম হয়েছে, তার মধ্যে ৫-৬টা কি ১০টা লোক মারা গেছে। সেটা অবশ্যই দুঃখজনক। কিন্তু গোটা মহাকুম্ভকে মুখ্যমন্ত্রী কী বললেন? মৃত্যু কুম্ভ বলে হাসি ঠাট্টা করেছিলেন এবং হিন্দুদের ভাবাবেগে সরাসরি আঘাত করেছিলেন। সেটা কিন্তু কোনো ভোটার ভুলে যায়নি। এরপর আসি শিক্ষা চুরি, পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে এবং শিক্ষকরা তাদের যে ন্যায্য অধিকার সেটা দাবি করতে তাদেরকে রীতিমতো রাস্তায় নামতে হয়েছিল এবং সেখান থেকে তাদেরকে পিটিয়ে
লাথি মেরে রাতের অন্ধকারে তুলে দেওয়া হয়েছিল যে তাদের দোষটা কী ছিল, তারা শুধু প্রোটেস্ট করছিল। তারপরে আমরা দেখি এই শিক্ষকদের চাকরি যায়, সেটার জন্য কিন্তু মমতা ব্যানার্জি দায়ী। তাই কোনো শিক্ষক আশা করি মমতা ব্যানার্জিকে কে তো আর ভোট দেয়নি এই ঘটনার পর। এরপর হচ্ছে শিক্ষক রিলেটেড আরেকটা জিনিস ডিএ। প্রথমে হাজার, হাজার লক্ষ, লক্ষ কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি ট্যাক্স পেয়ারদের টাকা খরচা করে লড়াই করেছিল কেন? যাতে ডিএ না দিতে হয়। কিন্তু অ্যাকচুয়ালি সেটা হেরে যান তিনি। তারপর ডিএ দেবো, দেবো, দেবো করে, করে কিন্তু দেওয়া আর হয়নি। যে সমস্ত বয়স্ক শিক্ষকরা তাদের শিক্ষকতা সেরে রিটায়ার করে গেছে, তারা অবধি তাদের পারিশ্রমিকের জন্য বসে আছে এখনও অবধি। আর এখনকার শিক্ষকরা তো অলরেডি তারা ভুগছেন। তো শিক্ষক সমাজেরও একটা রাগ ছিল। এরপর স্ক্যাম, কয়লা চুরি আর গরু চুরি, গরু পাচার। অভিষেক ব্যানার্জির তখন দেখা যায় খুব তিনি চেঁচাতেন যে তার খুব অসুবিধা হচ্ছে। কোল স্ক্যামে কেন তাকে ডাকা হচ্ছে ইডি? নিশ্চয়ই কোনো কানেকশন পেয়েছে তাই ডাকছে। এমনি, এমনি তো আর ডাকবে না। এবং অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করা হয় তার কানেকশন থাকার জন্য গরু পাচারে ডাইরেক্ট। তো এখানে বিভিন্ন স্ক্যাম মানুষের সামনে উঠে আসতে মানুষ বুঝে যায় যে এই পার্টিকে আর ভোট দেওয়া যাবে না। এরপর আসে বেকার ভাতা। একটা হাস্যকরজনকভাবে মমতা ব্যানার্জি ভোটের ১ মাস আগে ঘোষণা করলেন বেকারদের বেকার ভাতা দেওয়া হবে। তাদেরকে চাকরি দেওয়া হবে না। কী দেওয়া হবে? বেকার ভাতা ১,৫০০ করে। যদি চাকরি পেতে চাও তোমাদেরকে যেতে হবে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই। আর যদি পশ্চিমবঙ্গে থাকো তাহলে চাকরির কথা ভুলে যাও, বেকার ভাতা নিয়ে খুশি থাকো। মানে সরকার ডাইরেক্ট বলে দিচ্ছিল যে আমরা চাকরি দিতে পারবো না ভাই, তোমরা বেকার ভাতা নিয়ে খুশি থাকো। তো যারা যুব সমাজ আছে তারা কেউ আশা করি ভোট দেয়নি এই জন্য। এরপর আছে মহিলাদের উপর অত্যাচার, যৌন নির্যাতন এবং অত্যাচার, সেক্সুয়াল অ্যাবিউজ। সন্দেশখালির ঘটনাটা আমরা সবাই জানি, শাহজাহানের সন্দেশখালির ঘটনাটা। এরপর এই সন্দেশখালিতে এই ঘটনার ছড়িয়ে যাওয়ার পর কোনো রিপোর্টারকে ঢুকতে দেওয়া হয়নি। তাই সন্দেশখালি তথা গোটা পশ্চিমবঙ্গের মানুষ এইরকম ঘটনা আর পশ্চিমবঙ্গে যাতে না ঘটে সেই জন্য কিন্তু ভোট দেয়নি। এবং সবচেয়ে অপ্রীতিকর ব্যাপার, মেসি হয়তো বাড়িতে বসে এখন ভাবছে ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট দেখে যে কেন ভাই আমি জিতে গেলাম? আমি একটা কারণ হয়ে গেলাম পশ্চিমবঙ্গের এই টার্ন অ্যারাউন্ডের জন্য। যাই হোক, ভালোই হয়েছে। অরূপ বিশ্বাস, যাকে দেখা যায় কলকাতায় আসার পর শুধু মেসির সাথে ঘোরে, এবং যারা অ্যাকচুয়ালি ৫,০০০, ১০,০০০ করে টিকিট পে করলো মেসিকে দেখার জন্য, মেসিকে দেখতেই পেল না। মেসি ১০-১৫ মিনিট থাকার পর এমন জনতা রেগে গেল তাকে দেখতে না পাওয়ার জন্য, তারা মেসিকে বার করে দিল। কিন্তু আমরা দেখেছি মেসি গেছেন হায়দ্রাবাদে। হায়দ্রাবাদে খুব ভালো ম্যানেজমেন্ট ছিল, মুম্বাইয়েও তাই। কিন্তু কলকাতার মানুষ দেখতে পেল না। শেষকালে তাদের পয়সা দিয়ে টিকিট কেটেও দেখতে পেল না। শেষকালে পুলিশের লাঠি খেয়ে তাদের বাড়ি ফিরতে হলো। তাই যারা ক্রীড়াপ্রেমী মানুষ, খেলাপ্রেমী মানুষ, তাদেরও মনে একটা আঘাত লেগেছিল সেদিন। এরপর মুখ্যমন্ত্রী নিজেই আরেকটা দায়ী করেছে। কেন? কারণ তিনি নিজেই বলেছেন, আমি তো মুসলিম তোষণ করি, যে গরু দুধ দেয় তার লাথিও খাবো। মানে মুসলিমদেরকে দুধ দেওয়া গরুর সাথে তুলনা করেছে। এবং আসাউদ্দিন ওয়েসি, হায়দ্রাবাদের এমপি, তিনি নিজেই বলেছেন যে মমতা ব্যানার্জি মুসলিমদেরকে গরু এবং মোষের সাথে তুলনা করে। কনসিডার মুসলিম এজ কাউজ অ্যান্ড ব্যাফেলোস, টেক্স আউট মিল্ক, দুধ নিয়ে তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়। এটা আসাউদ্দিন ওয়েসি নিজে বলেছেন যে শুধু মুসলিমদেরকে ভোটার হিসেবে, ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেন, তাদেরকে যদি মানুষ হিসেবে দেখতো তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। ফলে আমার মনে হয় কিছু, কিছু মুসলিমও এই জিনিসটার পর রেগে গেছে যে তাদেরকে শুধু কেন মানুষ হিসেবে নয়, শুধু কেন ভোট ব্যাঙ্ক হিসেবে দেখা হবে। এবং এরপর দেখি আমরা বিভিন্ন কমিউনাল ইভেন্টে মমতা ব্যানার্জি অ্যান্টি হিন্দু সেন্টিমেন্ট একটা, একটা করে বয়ান এরকম আসতে থাকে। যেমন আগেই দেখালাম মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে দিয়েছিল, এবং আরেকটা ঈদ ইভেন্টে গিয়ে মমতা ব্যানার্জি কী বলছে? বিজেপি নাকি গন্দা ধর্ম, হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলে তিনি মজা উড়িয়েছিলেন কোনো একটা মাথায় ঘোমটা দিয়ে কোনো একটা ঈদের ইভেন্টে। তো হিন্দুরা কিন্তু এই ঘটনাটা মনে রেখেছিল। এরপর আরও একটা ভুল কাজ করেছেন। ভোটের ঠিক কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী ভোটের প্রচারে বেরিয়ে বলেছিলেন, আমরা আছি বলে, মানে তৃণমূলের সরকার আছে বলে তোমরা সেফ আছো, হিন্দুরা সেফ আছে। অ্যান্ড ইফ উই আর নট দেয়ার, আমরা যদি না থাকি, ইফ সাচ এ ডে কামস, একটা দিন আসবে যেখানে ১ সেকেন্ডেই তোমাদের শেষ করে দেওয়া হবে। ১ সেকেন্ড লাগবে। তো এইটা কোনো মুখ্যমন্ত্রী বলতে পারে? মুখ্যমন্ত্রী তো বিজেপিকে সবচেয়ে কমিউনাল পার্টি বলে। তো এরকম কোনো বিজেপির মুখ্যমন্ত্রী এরকম কোনো কথা কোনো দিন বলেছে? এরকম এইটা কিন্তু ব্যাপকভাবে আঘাত করেছে বলে আমার মনে হয়। নেক্সট, কয়েকটা রেপের ঘটনা ঘটে এবং তা নিয়ে সঠিকভাবে সেটাকে যাচাই করে দেখা, বা এবং কয়েকটা রেপের ঘটনা ঘটার পর সেটাকে সঠিকভাবে যাচাই করে দেখা, বা সেটাকে সঠিকভাবে খোঁজ নেওয়া, তার
বিচার করা সঠিকভাবে, পুলিশ পাঠানো বা এইসব না করে তিনি কি বললেন, মমতা ব্যানার্জি ক্লেম করছে যে ভিকটিম কেন 12:30 রাত 12:30টায় বাইরে বেরোবে। এটা ভিকটিমের দোষ, ভিকটিমের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এবং এর সাথে, সাথে আর জি করের ঘটনাটা নতুন করে বলার কিছু নেই। আমরা সবাই জানি দীর্ঘদিন এই লোকটা ধরেনি পুলিশ, এবং পুলিশই মানে ঘুরিয়ে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। সুইসাইড বলে কেসটাকে চালানোর চেষ্টা করছিল, রেপ কেসটাকে। তো এই কেসটা আমরা দেখেছি, এবং সেক্সুয়াল অ্যাসল্টের এর হংকংয়ের নার্সিং স্টুডেন্টের উপর সেক্সুয়াল অ্যাসল্টের চার্জ দিয়েছিল একজন সন্দীপ ঘোষের উপর, এবং এনাকে দিনের পর দিন অ্যারেস্ট করা হয়নি। ইনি বাইরে ছিলেন, সেটাও কিন্তু কেউ ভুলে যায়নি, এবং শেষমেশ একজনকে মাত্র অ্যারেস্ট করা হলো, জেলে পাঠানো হলো, বাকিরা আজও ঘুরে বেড়াচ্ছে। তো আশা করি বিজেপি গভর্নমেন্ট আসার পর এটা ভালো একটা বিচার হবে আরজিকর কেসটা। কালকে দেখছিলাম 206টা, আজকে দেখছি 207টা সিট জয়ী হয়েছে বিজেপি। আর ফলতাটা বাকি আছে, ফলতাটা এখনও ভোট বা রি-ইলেকশন বাকি আছে, তো আশা করি ফলতাটাও জিতবে। আর সবার শেষে গেরুয়া ঝড় গোটা পশ্চিমবঙ্গে সবাই দেখতে পাচ্ছে মানুষের জোয়ার কোন দিকে যাচ্ছে। আর সব শেষে বলতে চাই, আগামী 25শে বৈশাখ অথবা 9th মে আসছে রবীন্দ্র জয়ন্তী। তো পিসিকে বলবো, আপনিও উৎসবে মাতুন, দুঃখ ভুলে উৎসবে মাতুন। আমরাও উৎসব করব, রবীন্দ্র জয়ন্তী পালন করব, আপনিও পালন করুন। আপনি ভালো গান গাইতে পারেন আমরা জানি, তো আশা করি আপনিও গান করবেন, রবীন্দ্র জয়ন্তী উদযাপন করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।